আমি আর মিশাত তড়িঘড়ি করে মিশাতের গাড়ির কাছে আসলাম। মিশাত ড্রাইভিং সিটে উঠতে নিলে আমি বললাম, আজকে আমি ড্রাইভ করি, কারণ তাড়াতাড়ি যেতে হবে, তুই পারবি না। ওকে। আমি ড্রাইভিং সিটে বসলাম। বুঝলাম না ফারজানা এই গাড়িতে কোথায় যাচ্ছে। গাড়িটা সেই স্পিডে চলছিল, আমিও খুব স্পিডে চালানো শুরু করলাম, তবে খেয়াল রাখলাম যাতে ফারজানা টের না পায় যে আমরা কেউ ফলো করছি। কিছুক্ষণ পর গাড়িটা একটা 5 স্টার হোটেলের সামনে দাঁড়ালো। আমি ওদের থেকে একটু দূরে গাড়ি থামিয়ে দিলাম। ওয়েট, হোটেল? ফারজানা হোটেলে আসলো কেন? আমি আর মিশাত একে অপরের দিকে অবাক হয়ে তাকালাম, কারণ আমরা দুজনেই ফারজানার এখানে আসার কারণ ধরতে পারছি না। একটু পর ফারজানার সাথে একটা ছেলেও গাড়ি থেকে নামলো। আরে, এটা তো সেই ছেলে যাকে আমি ওই দিন রাস্তায় ফারজানার সাথে দেখেছি। মিশাত কিছুটা অনেক উচ্ছ্বসিত হয়ে আমাকে বলল, এ আদু, এই এটা সেই মালটা না? হুম। মিশাত আর আমি কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে দুজনে ফিক করে হেসে দিলাম, কারণ আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে ফারজানা কোনো আকাম কুকাম করতেই এখানে এসেছে। আয়ানের আজকে খুব মাথা ব্যথা করছিল, তাই নিলয় যাওয়ার পর সেও তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসলো। আয়ান কলিং বেল বাজালে মা দরজা খুলে দিল। আয়ান একটু অবাক হলো, কারণ প্রতিদিন আমিই দরজা খুলতাম। কি আয়ান, আজ এত তাড়াতাড়ি? একটু খারাপ লাগছিল। আয়ান বাড়িতে ঢুকে চারিদিকে একটু চোখ বলিয়ে নিল। আয়ান মনে মনে ভাবছে, আজব, ওই মেয়েটা কোথায়? প্রতিদিন তো ড্রয়িং রুমে ঘাপটি মেরে থাকে। আয়ান কৌতূহল চেপে রাখতে না পেরে বলেই ফসল, কি ব্যাপার মম, মেয়েটা কোথায়? মা একটু সন্দিহান কণ্ঠে বলল, কোন মেয়ের কথা বলছিস? আয়ান বিরক্তি নিয়ে বলল, যে মেয়েটার সাথে তোমরা আমাকে বিয়ে দিয়েছ। মা রেগে বললেন, মরে যাকসে, তোর কি যায় আসে? ঠিক বলেছ তুমি মম, আমার কিছু যায় আসে না, কিন্তু আমার খাবারের সময় হয়ে গেছে, খিদে পেয়েছে খুব, আর আমার মাথাটাও ব্যথা করছে। তাই ওকে বলো যে আমার রুমে যেন মেডিসিন আর খাবার দিয়ে আসে। ও তোর স্ত্রী হলে এসব কাজ করতো? তুই তো ওকে মেরেই নিসনি, তাই এসব কাজও কেন করবে? ও তোর কিনে আনা কাজের লোক না। আয়ান তাচ্ছিল্য হেসে বলল। স্ত্রী? মাই ফুড। বলেই আয়ান আর কিছু না শুনে ওপরে নিজের ঘরে চলে গেল। রাবেয়া বেগম একটি দীর্ঘশ্বাস ফেললেন। ফারজানারা হোটেলে ঢোকার পর আমি আর মিশাত তাড়াতাড়ি করে রিসেপশনে গেলাম, কিন্তু ততক্ষণে ওরা হোটেলের কোনো একটা রুমে চলে গেছে। মিশাত রিসেপশনে থাকা লোকটিকে ভাব নিয়ে বলল, একটু আগে একটা ল্যাম্পপোস্ট টাইপের ছেলে আর একটা মুলার মতো মেয়ে এসেছে, তাদের কোন রুমে জায়গা দিয়েছেন বলুন তো? লোকটি একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, সরি ম্যাম। আমি রেগে মিশাতের মাথায় একটা গাঁট্টা মেরে বললাম, চুপ থাক তুই, বিড়ালের ছানা। তারপর আমি অনেক ভদ্রভাবে লোকটিকে বললাম, এক্সকিউজ মি, একটু আগেই কি এখানে দুটো ছেলে মেয়ে এসেছে? মেয়েটা কালো রঙের টপস পরেছে। জি এসছে। ও গ্রেট, তারা কত নাম্বার রুমে উঠেছে? লোকটি প্রথমে আমাদের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, আপনাদের কি দরকার? তখন আমি আরেকটু সাবলীল হয়ে বললাম, আসলে মেয়েটা আমার ছোট বোন হয়, বুঝলেন তো, বাড়ি থেকে রাগ করে চলে এসেছে। কি আর বলবো, ছোট মানুষ তো। আর ওই যে সাথে ছেলেটা আমাদের ভাই। হ্যাঁ হ্যাঁ, বাহ, কি সুন্দর করে সম্পর্ক বানালাম, ভাই বোন। আমার জঘন্য অভিনয়ের বানোয়াট কথা লোকটা মনে হয় বিশ্বাস করলো, তাই সে বলল, ওনারা 152 নম্বর রুমে আছে। আমি হেসে লোকটাকে ধন্যবাদ জানালাম। দোতলায় 152 নম্বর রুমে আমি আর মিশাত রুমটার সামনে দাঁড়িয়ে আছি। মিশাত আমাকে বলল, ওরা তো নিশ্চয়ই আমাদের জন্য দরজা খোলা রাখেনি, এবার ওদের হাতে নাতে ধরবো কিভাবে? আমি অন্যমনস্ক হয়ে বললাম, সেটাই, কিন্তু পরে বুঝতে পেরে চোখ বড় বড় করে মিশাতের দিকে তাকালাম। মিশাত বুঝতে না পেরে ভুরু কুঁচকে বলে উঠল, কি? আমি ওইভাবেই বললাম, তুই কি আজকে ফারজানাকে ধরতে এসেছিস? হ্যাঁ তো। আমার এইবার ইচ্ছা করছে 10তলা বিল্ডিংয়ের ছাদ থেকে মিশাতকে ধাক্কা মেরে ফেলে দিতে, অথবা স্যানিটাইজার খেয়ে
আত্মহত্যা করতে। নিজের অদম্য রাগ নিয়ন্ত্রণ করে আমি দাঁত চেপে চেপে মিশাদকে বললাম, মিশাদ বেবি শোনা আমার, এত তাড়াহুড়োর কি আছে ইয়ার? এভাবে হবে না, বরং হিতের বিপরীত হয়ে যাবে। শোন, যা করতে হবে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে হবে, বুঝলি? আচ্ছা বুঝলাম, বাট এখন কি করব? মিশাদকে কিছু বলার জন্য মুখ খুলতে যাব তার আগেই মাথায় একটা জবরদস্ত আইডিয়া আসলো। আমি মিশাদকে টানতে টানতে তাড়াহুড়ো করে নিচতলায় নিয়ে আসলাম। মিশাদ বলল, আরে কি রে, কোথায় যাচ্ছিস? আরে আজও কাজ তো হয়নি রে। আমি বললাম, মিশাদ তোকে কিন্তু ওরা চিনে না, মানে একদমই চিনে না, চিনে শুধু আমাকে। সো আমি একটা বাঁকা হাসি দিলাম। মিশাদ তো অবাক হয়ে চেয়ে রইল আর বলল, কি করবি তুই? কি করতে চাচ্ছিস বল তো? আমি বললাম, মিশাদ তোর ওই হিডেন স্পাই ক্যামেরাটা এনেছিস তো? হ্যাঁ, ওটা তো সবসময় আমার সাথেই থাকে। তাহলেই হবে। এখন একটু হোটেলের ম্যানেজারের কেবিনে চল। এত ভীতু হলে চলে না ঈশান, তুমি টেনশন নিও না তো। আয়ান একটা বোকা ছেলে, ও কখনোই আমার চাল ধরতে পারবে না। ও ভালোবাসায় খুবই বিশ্বাসী, যাকে বলে অন্ধবিশ্বাস। 2 বছর ধরে এই বিশ্বাস অর্জন করেছি কি আর এমনি। আর তুমি তো জানো বেবি, আমি অভিনয় কতটা সেরা। এটা বলেই ফারজানা ঈশানের গালে একটা কিস করলো। ঈশান তার পকেট থেকে ফোন আর ওয়ালেটটা বের করে টি টেবিলে রাখলো আর জ্যাকেট খুলতে লাগলো। কিন্তু হঠাৎ কিছু একটা মনে পড়তেই ফারজানা বলল, তোমাকে ফ্লাইটের টিকিট কেটে ফেলতে বলেছিলাম না? উফ ঈশান, হবে হবে, সব কাজ হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। খুব তাড়াতাড়ি আমি আয়নের সব সম্পত্তি নিজের নামে করে ফেলবো। তারপর ফারজানা হাত দিয়ে প্লেন উড়াল দেওয়ার বোঝালো। আর আমি যদি ওকে বিয়ে করে ফেলি? ঈশান, এটা জাস্ট একটা খেলা। বিয়েটাও নকল মনে করো। কিছু পেতে হলে তো কিছু ত্যাগ করতেই লাগবে। আর শোনো, আমি না একটা প্ল্যান করেছি। ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করব, যাতে আমাকে বিয়ে করতে বাধ্য হয়। ঈশান মুচকি এসে ফারজানার কোমর টেনে ধরে আনলো। যেই না ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাবে, সেই সময় রুমের বেল বেজে উঠল। ঈশান সশব্দে বিরক্তি প্রকাশ করলো আর বলল, ফারজানা একটু মুচকি এসে বলল, তুমি দাঁড়াও, আমি দেখছি। আর তোমার সাথে তো পুরো রাত কাটাবো আজ, একটু ধৈর্য ধরো বেবি। তারপর এসে দরজা খুলে দিল। হোটেলের কর্মচারীর ছদ্মবেশে থাকা মিশাদ বলল, মে আই কামিন ম্যাম? তুমি ম্যাম, আমি হলাম এই হোটেলের কর্মচারী। আপনাদের জন্য খাবার এনেছি, আর এটা ওয়েলকাম ড্রিঙ্কস। ঠিক আছে, ভেতরে এসে রেখে যাও। শিওর ম্যাম। মিশাদ ঘরে ঢুকে আর চোখে ঈশানকে ভালো করে দেখল। তারপর খাবারগুলো টি টেবিলে রাখতে গিয়ে দেখল ফোন আর ওয়ালেট রাখা। মিশাদ ভাবল, বাহ, কাজ সহজ করে দিয়েছে। যেহেতু ওয়ালেট আছে, তাহলে এটা ওই ছেলেটারই ফোন হবে। মিশাদ ছেলেটি ফোন চুরি করলো আর এর প্রণয় পকেটে ঢুকিয়ে নিল। সোফার নিচেই সেই হাইট স্পাই ক্যামেরাটা সেট করে দিল। ফারজানা আর ঈশান কথা বলতে ব্যস্ত থাকায় কিছুই টের পায়নি। মিশাদ পরে বলল, ওকে ম্যাম, আমি আসছি। কিছু দরকার পড়লে অবশ্যই জানাবেন। হুম, যাও। মিশাদ বের হয়ে আসার পর সেই এক মুহূর্ত আর দাঁড়ালো না। মিশাদ বলল, কাজ হয়ে গেছে। ক্যামেরা সেট করেছি, আর ওই ছেলেটার ফোনটাও চুরি করেছি। তুই ফোনটা ধর, আমি আমার কাপড় পরে এসব কাপড় ম্যানেজারকে ফেরত দিয়ে আসি। তুই গাড়িতে গিয়ে 2 মিনিট বস, যা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মিশাদ ওয়াশরুমের দিকে চলে গেল। আমি এখনো অবাক হয়ে দাঁড়িয়ে আছি। ব্যাপারটা কি হলো? এই মেয়ে তো দেখি এক ধাপ এগিয়ে আছে, গেল ক্যামেরা সেট করতে আর ফোন চুরি করে নিয়ে এলো। মানতেই হবে, মিশাদ বলে কথা। আমি মিশাদের কথা মতো গাড়িতে গিয়ে বসলাম আর ফোনটা নিলাম। ওমা কি সুন্দর, ফোনের লক দেয়া নেই। আহা, দেখেও শান্তি লাগে। ফোনে থাকা ফেসবুকে ঢুকে বুঝলাম যে ছেলেটার নাম ঈশান হক। মিশাদ গাড়িতে ঢুকে বলল, কিরে, তুই এখনো ফোন হাতে নিয়ে বসে আছিস কেন? তো কি করব, শুধু ফোন দেখে জানতে পারলাম যে ছেলেটার নাম ঈশান হক। এটা দিয়ে আর কি হবে ভাই?
এই ফোনটা চুরি করে আনার কারণ আমি এখনো বুঝতে পারছি না। তোকে বোঝার লাগবে না, ফোনটা আমাকে দে, আমি আমার কাজে এনেছি। লোকেশন ডিঅ্যাক্টিভ করে দিই, না হলে আবার লোকেশন ট্র্যাক করবে। আমি ফোনটা দিয়ে বললাম, ক্যামেরাটা? আমার ল্যাপটপে সেট করা আছে, ওখানে কি কি হচ্ছে সব দেখতে পাবো, এমনকি রেকর্ড হয়ে যাবে সব। বাসায় গিয়ে দেখবো, এখন কিছু জানতে পারলে তোকে ফোনে জানাবো। আমি কিছু বলার আগেই আমার ফোন বেজে উঠল। দেখলাম মা ফোন দিয়েছে। হ্যালো মা। কি ব্যাপার বৌমা, কোথায় তুমি? সন্ধ্যা হতে চলো যে। ও সরি মা, রিয়েলি সরি মা। আসলে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। আমি মিশাতের সাথে গাড়িতে আছি মা, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে, ধীরে সুস্থে আসো। আসলে আমি তোমায় কল করতাম না আদ্রিকা, কিন্তু আমি ভয় পেয়ে বললাম, কিন্তু কি মা, কিছু হয়েছে নাকি? আপনি ঠিক আছেন তো মা? মা হেসে বলল, আরে বোকা মেয়ে, আমি ঠিক আছি। আসলে আয়ান আজকে তাড়াতাড়ি বাড়িতে এসেছে, বিকেলেই চলে এসেছে। এই বছর তো কোনো সমস্যা ছিল না, কিন্তু ও একটু অসুস্থ, মাথা ব্যথা করছে নাকি। সে কি, কিভাবে? মা, আপনি ওনাকে মেডিসিন দিয়েছেন? বৌমা, মেডিসিন আমি খুঁজে পাচ্ছি না, আর তোমার শ্বশুর ননদ দুজনেই তো অফিসেই আছে। ও শিট, আমি তো মেডিসিন গুছিয়ে রেখেছিলাম। মা, আমি খুব তাড়াতাড়ি আসছি মা। আপনি ওনাকে হালকা কিছু খাইয়ে দিন, আমি এসে মেডিসিন দেব। বাড়িতে আসার পর খেয়েছো, আরও খেতে হবে। হ্যাঁ মা, হালকা কিছু আর কি। আচ্ছা, তুমি রাস্তায় তাড়াহুড়ো করো না, আস্তে ধীরে এসো। 7 মিনিটের মাথায় বাড়িতে এসে পৌঁছালাম। মিশাত আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকলাম, দরজা খোলাই ছিল। ড্রয়িং রুমে ঢুকে দেখি আয়ান চোখ লাল করে সোফায় বসে আছে। দেখেই মনে হচ্ছে কতটা রেগে আছে। কিন্তু রেগে আছে কেন? আমি সন্ধ্যার পরে বাড়ি এসেছি বলে, নাকি ওনার চোখের সামনে পড়েছি বলে? হায় আল্লাহ, রক্ষা করো। আমার উপস্থিতি টের পেয়ে উনি আমার দিকে রক্ত চক্ষু নিক্ষেপ করলো। আমি চোখ নামিয়ে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম সিঁড়ির দিকে। কিন্তু তখনই কিছু ভেঙে যাওয়ার বিকট শব্দ পেলাম। তৎক্ষণাৎ পিছনে ঘুরে দেখি আয়ান টেবিলে থাকা ফুলদানি ভেঙে ফেলেছে এবং তার চোখ অসম্ভব লাল হয়ে আছে। মারাত্মক রেগে আছে, দেখেই বোঝা যাচ্ছে। ভয়ে আমার কথা গলায় আটকে গেল। আমি বুঝতে পারলাম যে এখান থেকে এক পা এগুলেই উনি আমার গলা টিপে ধরবে। তাই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আয়ান আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর আমি ভয়ে পেছাতে লাগলাম। হায় আল্লাহ, মা এখন কোথায়? মা থাকলে বেঁচে যেতাম। এভাবে পিছাতে পিছাতে একসময় রান্নাঘরের দেয়ালের দিকে চেপে গেলাম। আর পৌঁছানোর জায়গা নেই। উনি আমার কাছে এসে বাম পাশে দেয়ালে ওনার হাত রাখলো এবং শক্ত কণ্ঠে বলল, কোথায় ছিলে? রানু মণ্ডলের গানে মানুষ যতটা না চমকায় তার থেকেও বেশি চমকে গেছি আমি ওনার এই কথায়। উনি আমাকে জিজ্ঞেস করেছে যে কোথায় ছিলাম। লাইক সিরিয়াসলি, আমি ভাবতেও পারিনি যে উনি আমাকে এটা জিজ্ঞেস করতে পারে। আমি কোথায় থাকি বা না থাকি সেটা তো ওনার জানার বিষয় না, আর কখনো তো এটা জিজ্ঞেসও করে নাই। আজ তাহলে কেন? আমি ড্যাব ড্যাব করে ওনার রাগান্বিত চোখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি ওনার চোখগুলো আসলেই সুন্দর। আল্লাহ অনেক যত্ন করে বানিয়েছেন তার এই চোখ জোড়া। এভাবে সিংহের মতো রেগে আছে, তাও চোখের সৌন্দর্য এতটুকুও কমছে না, বরং ভয়ঙ্কর সুন্দর লাগছে। উনি শক্ত কণ্ঠে পুনরায় বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। আমি একটা ঢোক গিললাম। তার রক্ত চক্ষু দেখে তো আমার এমনি কপাল দিয়ে ঘাম ঝরছিল। তাও আস্তে করে বললাম, বন্ধুর বাড়িতে ছিলাম। এটা কি বন্ধুর বাড়িতে থাকার সময়? কটা বাজে এখন? এখন তোমার কোন বন্ধুর বাড়িতে যেতে হয়? আমি চুপ থাকলাম। উনি আবার বললেন, বন্ধু নাকি অন্য কিছু? আমার মাথায় যেন এইবার রক্ত চড়ে গেল। উনি আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছে। কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। চোখ নামিয়ে নিয়ে রাগটা কন্ট্রোল করে বললাম, আমার খুব ভালো একজন বন্ধু, তার বাড়িতে গিয়েছিলাম। অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তাই। তখনও উনি আমার দিকে তাকিয়ে থাকলো। আমি চোখ নামিয়ে নিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল যে সে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না যে আমার ভুলটা কোথায়।
এর আগেও তো অনেকবার আমি বাড়ির বাইরে গিয়েছি, কই তখন তো ওনার কোনো সমস্যা ছিল না। আজ হঠাৎ এমন প্রশ্ন কেন? প্রায় 15-20 সেকেন্ড আমার দিকে ওভাবে তাকিয়ে থাকলো উনি। হঠাৎ বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে চলে গেল। ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি চমকে উঠলাম। তারপর একটা বড় করে শ্বাস ছাড়লাম। অনেকক্ষণ প্রায় দম বন্ধ করেছিলাম। মনে মনে আবারও ভাবলাম, হলোটা কি? উনি আমার জন্য হঠাৎ আজ এমন করলো কেন? ব্যাপারটা কি? রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম। তারপর বেড সাইড টেবিলে থাকা মেডিসিন বক্স থেকে খুঁজে খুঁজে অবশেষে টাফনিল নামক মেডিসিনটা পেলাম। এত ভেতরে মেডিসিনটা কোন গর্ধপ রেখেছিল রে? ওহ, আমি তো রেখেছিলাম। বাহ, একটা মলমও পেলাম, ভলিজেল। মাথা ব্যথা কমাতে এটাও ভালো কাজ করে। যাই হোক, আচ্ছা মেডিসিন আর মলমটা কি আমি ওনাকে দিয়ে আসবো? যদি আবার রাগারাগি করে, আমাকে দেখলেই তো ওনার মাথায় রক্ত উঠে। আচ্ছা করলে করুক, এত ভয় পেলে হবে। যাই মেডিসিনটা দিয়ে আসি। ঘর থেকে বেরোতেই দেখলাম মা এদিকেই আসছে। আদ্রিকা, এই যে পাস্তাটা নাও। আরে বোকা, আয়ানের জন্য। তুমি যে বলেছিলে মেডিসিন নেওয়ার আগে হালকা কিছু খেতে, এই তাই পাস্তাটা খাইয়ে মেডিসিন খাইয়ে দিয়ে এসো। যাও। মা আমি এখন খাবো না, পরে খাচ্ছি। মা আপনি ওনাকে এখনো খাওয়াননি কেন? উনি এমনিতেই আমাকে সহ্য করতে পারেন না। আমার নিয়ে যাওয়া খাবার খাবে কি? কেন খাবে না? খাবে খাবে। যাও, আমার খুব ক্লান্ত লাগছে আদ্রিকা, আমি ঘরে বিশ্রাম নিতে গেলাম। তুমি ওকে খাইয়ে বিশ্রাম নাও। তোমার শ্বশুর আর রামিসা আসলে আমাকে ডেকো, রাতের খাবার খেতে দেবো সবাইকে, কেমন? আমি হতাশ চোখে তাকিয়ে রইলাম মায়ের দিকে। উনি মুচকি হেসে চলে গেলেন। মা আমাকে এত বড় বিপদে ফেলতে পারলেন? উনি নিজেও জানেন যে ওনার ছেলে কত বিপজ্জনক। একটা বড় শ্বাস নিয়ে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বহন করে আমি মহারাজা আয়ান চৌধুরীর ঘরের দিকে পা বাড়ালাম। এদিকে রাবেয়া বেগম ভাবছেন, আয়ান চৌধুরীর ঘরের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজাটা খোলাই আছে মনে হচ্ছে, কিন্তু আমি কি যাব? আমার ভাবনার মধ্যেই উনি ভেতর থেকে গম্ভীর কণ্ঠে বললেন, খাম্বার মতো টং হয়ে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসো। শিট! উনি কিভাবে বুঝলেন যে আমি বাইরে আছি? জাদু টাদু জানে নাকি? আমি আস্তে করে ঘরে ঢুকলাম। দেখলাম উনি বিছানার উপর হাত দিয়ে মাথা চেপে ধরে বসে আছেন। ওনার কি খুব কষ্ট হচ্ছে নাকি? ইস, আমাদের সম্পর্কটা যদি স্বাভাবিক হতো তাহলে আমি ওনার মাথায় নিজ হাতে মলম লাগিয়ে ওনার মাথা টিপে দিতাম। ধুর আদ্রিকা, স্বপ্ন দেখা বন্ধ কর। ভুলে যাস না যে উনি আয়ান চৌধুরী। আমি বেড সাইডের টেবিলে পাস্তাটা রাখলাম। তারপর আস্তে আস্তে বললাম, আপনি খেয়ে নিন, আমি ট্যাবলেট আর মলম এনেছি। উনি চোখ উঠিয়ে পাস্তার দিকে একবার তাকিয়ে বলল, ইচ্ছে করছে না, এনার্জি নেই খাওয়ার, মেডিসিনটা দাও। আরে আজব, এই লোকের কি মাথা গেছে? আরে ভাই, খেলেই তো এনার্জি আসবে নাকি? না খেলে শক্তি পাবে কিভাবে? মনে মনে এইসব বললেও ওনার সামনে এগুলো বলার সাহস আপাতত নেই আমার। আমি ধীর কণ্ঠে বললাম, একটু কষ্ট করে খেয়ে নিন প্লিজ, না হলে মেডিসিন কাজ করবে না। উনি তবুও চুপ করে আগের মতোই আছেন। একটু পর উনি রাগী কণ্ঠে বললেন, মেডিসিনটা দিলে দাও, না হলে বের হও এখান থেকে। আমি কিছুক্ষণ চুপ থাকলাম। কিছু একটা মনে হতেই অনেক সাহস নিয়ে বললাম, আমি খাইয়ে দিই আপনাকে। ফট করে উনি আমার দিকে ভুরু কুঁচকে তাকালেন। বাহ, আমি নিজের সাহস দেখে নিজেই অবাক হচ্ছি। কিভাবে ওনাকে এত ভয়ানক কথাটা বলতে পারলাম কে জানে। এখন আমার মাথাটা আর গলায় থাকবে না কি জানি না। তবে আমি তো তখনই চমকে গেলাম যখন উনি বললেন, দাও। উনি কি জানেন যে ওনার এই ছোট্ট এক শব্দের কথাটা আমার মনে হাজারো প্রজাপতি উড়াতে সক্ষম হয়েছে? হয়তো জানেন না। অতিরিক্ত প্রফুল্লতা দমিয়ে রেখে আমি পাস্তার বাটিটা হাতে নিয়ে ওনার সামনে একটা চেয়ার টেনে বসলাম। জানি না হাতটা এখন কেন এত কাঁপছে। কাঁপা হাতে ওনার মুখের সামনে পাস্তার ভর্তি চামচ ধরলাম। উনি একবার আমার দিকে তাকিয়ে পাস্তাটা মুখে পুরে নিলেন।
এভাবেই পুরো বাটিটা শেষ করলেন। ওনার খাওয়া শেষ হলে আমি ওনার হাতে মেডিসিন আর পানির গ্লাস দিলাম। মেডিসিন নেওয়ার পর উনি আমাকে বললেন, মলমটা নিয়ে যাও, ওটা লাগবে না। কেন? এটা একটু কপালে মালিশ করুন না, এই মলমটা অনেক কার্যকর, রাতে ঘুম ভালো হবে আপনার। উনি ইতস্ত করে বললেন। আম, আমি মালিশ করতে পারি না। আমি মুখ ফসকে বলেই ফেললাম, আরে এটা কোনো ব্যাপার নাকি, আমি মালিশ করে দিচ্ছি, আমি অনেক ভালো করে। দেন আমার রিয়েলাইজেশন আসলো আর আমি চুপসে গেলাম। শিট, অতিরিক্ত উত্তেজনায় কি বলে ফেললাম, নিজের সাহস দেখে নিজেকেই এখন অস্কার দিতে ইচ্ছে করছে। প্রথমে নিজ থেকে খাইয়ে দেয়া আর এখন মলম লাগানো। বাহ আদ্রিকা, বাহ, অসাধারণ, বেশ ভালোই উন্নতি হয়েছে তোমার। আমি হঠাৎ এত ফালতু মেলোড্রামা কেন করছি ভাই? এদিকে উনিও আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছেন, নিশ্চয়ই উনিও বিষয়টা আশা করেননি। উনি হয়তো ঠিকই ভাবছে যে হঠাৎ এই মেয়েটা এত সাহস কোথা থেকে আমদানি করলো? ওনার ভুরু কুচকে তাকানোর দিকে আমি তাকিয়ে একটু মেকি হেসে বললাম, আমি তাহলে যাই, কিছু লাগলে বলবেন। যাই আমি, শুভরাত্রি। দরজার দিকে পা বাড়াতেই উনি উচ্চস্বরে বলে উঠলেন, দাঁড়াও। ব্যাস, শেষ, সব শেষ। এ জন্মে আমার আর নাতি নাতনির মুখ দেখা হবে না। আজই আমার শেষ দিন। বিদায় পৃথিবী, বিদায়। হ্যাঁ, হ্যালো হ্যালো। আরে রাইসা, হ্যালো। কিছু শুনতে পাচ্ছি না রে, নেটওয়ার্ক প্রবলেম। বাড়ি গিয়ে কল করছি, কল কাটলাম। ড্রাইভ করতে করতে রামিসা তার বন্ধু রাইসার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু নেটওয়ার্ক প্রবলেম থাকায় কিছুতেই লাইনে পাচ্ছে না। রামিসার কথা মনে আছে তো? আয়ান চৌধুরীর ছোট বোন আর আদ্রিকার ননদ। ফোন নিয়ে ব্যস্ত থাকার কারণে যে সামনে একটা গাড়ি আসছে সেটা রামিসা খেয়ালই করেনি। শেষমেশে সামনে তাকালেই খুব তাড়াহুড়ো করে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। অপর প্রান্তের গাড়ির মালিকও বেশ বিভ্রান্ত হয়ে গাড়ি ঘুরিয়ে দেয়। ফলস্বরূপ রামিসার গাড়ি বেঁচে গেলেও অপর প্রান্তের গাড়িটি বিরাট বড় এক গাছের সাথে ধাক্কা খায়। রামিসা সিট বলে গাড়ি থেকে বেরিয়ে যায় আর তাড়াতাড়ি করে ওই গাড়ির কাছে যায়। এরই মধ্যে ওই গাড়ির মালিক বেরিয়ে আসে। গাড়ির মালিককে দেখে রামিসার সহানুভূতি মাটির চাপা পড়ে অগ্নিরূপে জ্বলে ওঠে আর বলে, আপনি? গাড়ির মালিকও যে রামিসাকে দেখে সন্তুষ্ট হয়েছে বলে মনে হয় না। সেও সজোরে বলল, তুমি? অবশ্য তুমি তো হবে। এত রাতে তুমি ছাড়া তো কেউ এভাবে অ্যানাকোন্ডার মতো গাড়ি চালাতে পারে না। হ্যাঁ, গাড়ির মালিক আর কেউ নয়, সে হলো আয়ানের বেস্ট ফ্রেন্ড হিমেল। হিমেলের সাথে রামিসার আগে থেকেই সাপ নেউলের সম্পর্ক। আয়ান রামিসাকে অনেকবার বলেছে যে, হিমেল তোর বয়সে বড় আর ও তো আমার ফ্রেন্ড, একটু সম্মান দিয়ে কথা বল। কিন্তু রামিসার একটাই কথা, এ লোক অসহ্যকর। কেন অসহ্যকর সেটা রামিসা নিজেও জানে না। জাস্ট শাট আপ। আমি না হয় অ্যানাকন্ডার মতো গাড়ি চালাই, আপনি কি চোখে কাপড় বেঁধে গাড়ি চালাচ্ছিলেন নাকি চোখ বাড়িতে রেখে এসেছেন? একদম বাজে কথা বলবে না রামিসা। আমি বাজে কথা বলি না, বুঝলেন? আমি সবসময় ভালো কথা বলি, বাজে কথা তো আপনি বলেন, সাদা চিকা কোথাকার। নিজে কি? হ্যাঁ, পটল কোথাকার। এই দেখুন। কি দেখবো বলো? দেখার মতো কিছু আছে কি? একদম প্রশান্ত মহাসাগরে ধাক্কা মেরে ফেলে দিব বলে দিলাম। আমাকে একদম পটল বলবেন না, আই হেট পটল। হিমেল শয়তানে হাসি দিয়ে বলল, জানি, এ কারণেই আরো বেশি করে বলবো পটল রানী। অসহ্য। অভদ্র। এই দেখুন। সে থেকে দেখেই আছি, কিন্তু আল্লাহ এহের ওয়াস্তে দেখার মতো কিছুই পেলাম না, বিশ্বাস করো। আপনার সাথে কথা বলাটাই বেকার। সেম টু ইউ। আমার মতো একটা কিউট মেয়ের সাথে এভাবে মহিলাদের মতো ঝগড়া করতে আপনার লজ্জা করে না? আর আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে পাশের বাসার আন্টির মতো কথা বলতে তোমার লজ্জা করে না? না করে না চিকার বাপ। আমারও করে না পটল নানি। আপনার জীবনে বিয়ে হবে না, অভিশাপ দিলাম।
আমি ইহা বিশ্বাসের সাথে ট্রাস্ট করি যে আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে চিরকুমার হয়ে থাকবে না। বিশ্বাসের সাথে ট্রাস্ট করে। হিমেল খুব ভাব নিয়ে বলল। জি হ্যাঁ। জানি না ওনার ভালো লাগছে কিনা। আয়ান চোখ বন্ধ করে শুয়ে আছে আর আমি গত 10 মিনিট ধরে ওনার কপালে মলম মালিশ করে দিচ্ছি। হ্যাঁ, আমাকেই করতে হচ্ছে। ওই সময় আমাকে দাঁড়াও বলে উনি আমার হাতে মলম ধরিয়ে দিয়ে বলেছিল, মলমটা লাগিয়ে দিয়ে এই ঘর থেকে বেরোবে, না হলে উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে রাখবো, ইডিয়েট। তখন থেকেই ওনার কপালে মলম লাগাচ্ছি। জানি না এরকম সুযোগ আর আসবে কি না, তাই খুব যত্ন সহকারে নিজের সবটুকু দিয়ে মলমটা লাগিয়ে দিচ্ছি। প্রায় 15 মিনিট পর আমি মলমের ঢাকনাটা লাগিয়ে মেঝে থেকে উঠলাম। আসলে উনি বিছানায় শুয়েছিলেন আর আমি মেঝেতে বসে মলম লাগাচ্ছিলাম। আমি উঠেই ওনাকে বললাম, গিয়ে এখন কমেছে? উনি আস্তে করে চোখ খুলে বললেন, হুম। যাক, শুনে ভালো লাগলো। আমি আবার বললাম, আমি তাহলে যাই। উনি ওভাবেই গম্ভীর হয়ে বললেন, তো আজ এখানেই থাকার পরিকল্পনা আছে নাকি তোমার? আমি ভ্যাবাচাকা খেয়ে বললাম, না না, তা হবে কেন, আমি যাচ্ছি। বলেই আমি ওনার ঘর থেকে বের হয়ে এলাম। হ্যাঁ, খাটাস কোথাকার, কোনো কৃতজ্ঞতা বোধ নেই। এতক্ষণ ধরে কত যত্ন করে কপাল মালিশ করে দিলাম, একটু ধন্যবাদ দিল না, আবার অপমান করে ঘর থেকে বের করে দিল। মনে মনে বকতে বকতে যেই না আমার ঘরে ঢুকতে যাব, সেই সময় কলিং বেল বেজে উঠল। নিশ্চয়ই রামিসা বা বাবা এসেছে। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম, দেখলাম রামিসা বাংলার পাঁচের মতো মুখটা করে দাঁড়িয়ে আছে। গুড ইভিনিং ভাবি। গুড ইভিনিং রামিসা, কি ব্যাপার, তোমায় এমন লাগছে কেন? রামিসা ভেতরে ঢুকতে ঢুকতে বলল। আর বলো না ভাবি, রাস্তায় হঠাৎ একটা সাদা চিকার সাথে আমার গাড়ির ধাক্কা লেগেছিল। কি আর বলবো, আজকালকার পাবলিক। বলো কি? রামিসার কথা শুনে মাঝে মাঝে আমি থতমত খেয়ে যাই। মেয়েটা এমন এমন আজগুবি কথা কোথা থেকে পায় কে জানে। আচ্ছা রামিসা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ডিনার করতে হবে। ভালো কথা, বাবা কোথায়? ভাবি, বাপ্পি আজকে বাড়িতে আসবেন না। অফিসের একটা বড় সড়ো প্রজেক্টের কাজ চলছে, প্রায় সব কর্মচারী আজকে সারা রাত কাজ করবে। ও আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি মাকে ডেকে আনি। আচ্ছা ভাবি। রাতের খাবার শেষে যে যার ঘরে চলে গেলাম। আমার খুব ক্লান্ত লাগছিল, তাই একটা জবরদস্ত ঘুমের জন্য তৈরি হলাম রাত 12টা। খুবই শান্তিতে ঘুমোচ্ছিলাম, সেই সময় অভদ্র ফোনটা বেজে উঠল। তোর এত রাতে কোন প্যাঁচা কল দিচ্ছি রে? ঘুম ঘুম চোখে বিরক্তর সাথে ফোনটা ধরলাম। মিশাদ চেঁচিয়ে বলল, আদ্রির বাচ্চা, বেঁচে আছিস না মরেছিস রে? খোঁজ খবর কিছু আছে তোর? আমি চোখ ডলতে ডলতে বললাম, কী সমস্যা রে ভাই? হায় রে শান্তির ঘুমটা আমার, রাতের বেলা কেন ডিস্টার্ব করতেছিস? ভাই, এদিকে তো সব শেষ হয়ে যাচ্ছে আর তুই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস। আমি বললাম, হয়েছেটা কি? আমরা যে ক্যামেরাটা সেট করেছিলাম সেটা লাইভ আমার ল্যাপটপে দেখাচ্ছে। দেখ, তা আমাকে কি বলছিস ভাই? দেখার জন্য তো ক্যামেরা সেট করেছি নাকি? তুই দেখতে থাক, কালকে আমাকে বলিস। বিষাদ বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, আরে ভাই, মুখ খারাপ করাস না আমার। যেটা দেখেছি সেটা দেখে আমার লোম দাঁড়িয়ে গেছে। তোর কি হয়েছে বলতো? ফারজান আর ঈশান ছেলেটা একসাথে আছে। তো আব্বে ঘনিষ্ঠ হয়েছে, বুঝেছিস হারামি? আমি প্রায় লাফিয়ে উঠলাম বিছানা থেকে। চোখগুলো বড় বড় করে বললাম, হোয়াট ডু ইউ মিন বাই? হ্যাঁ রে, যেটা ভেবেছিস সেটাই। অটোমেটিক্যালি একটা হাত আমার মাথার উপর চলে গেল। আমি অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বললাম, সিরিয়াসলি, এটা কিভাবে সম্ভব? মানে এত দূর? হ্যাঁ বে, এত দূর? আমি এবার বুঝতে পারছি যে কোন টাইপের চরিত্রহীন বাজে একটা মেয়ে ফারজানা। আমি বললাম, সব রেকর্ড হয়েছে তো নাকি? হ্যাঁ হয়েছে। গ্রেট, ঠিক আছে তুই রাখ, কালকে দেখছি আমরা। তুই ওই ভিডিওটা ভালো করে রেখে দিস সাবধানে, কারো হাতে যেন না যায়। মিশাদ বলে কলটা কেটে দিল। আমি খালি ভাবতে লাগলাম যে তার মানে ফারজানা ওনাকে শুধু ঠকাচ্ছে না, বেশ ভালোই ঠকাচ্ছে। আর উনি ফারজানাকে বিশ্বাস করে ভালোবেসে সব কিছু দিয়ে দিচ্ছে।
সব কিছু রিয়েলাইজ করে আমি ঘুমিয়ে গেলাম। যতই হোক ঘুমোতে তো হবে, না হলে কাজ করব কিভাবে? তোমার সমস্যাটা কি বলো তো? উচ্চস্বরে বলল আয়ান। আমার কোনো সমস্যা নেই আয়ান, সমস্যা হচ্ছে তোমার। কয়েকদিন ধরে তোমাকে কেমন যেন অন্যরকম দেখছি।